প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিভাবে সর্বোচ্চ ভালো রেজাল্ট করা যায় এই সিরিজের ভিডিওগুলো কিন্তু চলমান আছে। আর বাংলায় কিভাবে সর্বোচ্চ মার্ক সিকিউর করতে পারবে ক্লাস 5 এর বাচ্চা কাচ্চারা সেই নিয়ে আমাদের চলে আসলো বাংলা পার্ট 6 সুখ আর দুঃখ। এই গল্পটা সুখ আর দুঃখ গল্পটা আমরা নিজেরাও ক্লাস 5-এ যখন ছিলাম তখন কিন্তু আমরা পড়েছি এবং খুবই অসাধারণ একটা গল্প। তুমি লাইন টু লাইন আমাদের এই ক্লাসটা দেখে বুঝে নিতে পারবে। আর তোমরা যদি অন্যান্য সকল সাবজেক্টের ক্লাস আমাদের সাথে করতে চাও, জুন মাস থেকে আমাদের শুরু হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি ব্যাচ, যেখানে মাত্র 200 জন শিক্ষার্থী পড়ার সুযোগ পাবে। এবং যারা এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে চাও অবশ্যই পেজে মেসেজ করো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ বাটনে ক্লিক করো। চলো শুরু করা যাক আমাদের পার্ট 6 সুখ আর দুঃখ। সুখ আর দুঃখ গল্পটার লেখক হলো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার উনি কিন্তু আরেকটা বড় কাজ করেছিলেন। সেটা কি? সেটা হলো আমরা ঠাকুমার ঝুলি দেখি ছোটবেলা থেকে, এই যে টিভিতে দেখি, এগুলোর কিন্তু কালেক্টরও ছিলেন উনি। ওকে, আমরা এখন দেখি সুখ আর দুঃখর গল্পটা আমরা একটু পড়ে ফেলবো। তার আগে আমাদের একদম গ্রাউন্ড রুলে চলে যাব। সেটা হচ্ছে কোনো গল্প বা কবিতা পড়ার আগে আমাদের কি করা লাগবে, সেই গল্পের শব্দার্থ বা টিকাগুলো আমাদের শিখে নিতে হবে। চলো দেখি এখানে শব্দার্থ টিকা কি আছে। এক ছড়া কলা, আমরা ছড়া বা ছড়ি বলি তাই না, মানে এক তো পুরা একটা বান্ডল কলা কেনা, সেটা হলো আমরা বলি এক ছড়া কলা বা এক ছড়ি কলা কেনা। এখানে ছড়া অর্থে ইউজ করা আছে, আমরা ছড়া অর্থেই ইউজ করব। এক কাঁদি কলা বোঝায়, ঠিক আছে। এক কাঁদি, কাঁদি বা ছড়া আসলে এক অর্থ। থ হয়ে যাওয়া, কোনো কিছু থেকে থ হয়ে যাওয়া মানে হলো একদম নির্বাক হয়ে যাওয়া, কথা হারায় ফেলা। অবাক হয়ে যাওয়া, ঠিক আছে, অবাক হয়ে আমি থ হয়ে গেলাম মানে একদম ভাষা হারাই ফেললাম, কথা বলার ভাষা হারাই ফেললাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি পঙ্খিরাজ ঘোড়া, উঠতে পারে এমন কাল্পনিক ঘোড়া। আচ্ছা, পঙ্খিরাজ ঘোড়া এটা কিন্তু বাস্তবে এক্সিস্ট করে না, বাট আমরা যেভাবে বুঝতে পারবো সেটা হইলো এটা আমরা ফ্যান্টাসির গল্প বা রূপকথার গল্পে আমরা কিন্তু অনেক শুনে থাকি। তোমরা ইংরেজিতে অনেক সময় বলো ইউনিকর্ন, তাই না? ইউনিকর্ন তোমরা জানো না? ইউনিকর্ন, ইউনিকর্ন যেমন একটা কনসেপ্ট, পঙ্খিরাজ ঘোড়া এরকম কনসেপ্ট। পঙ্খিরাজ ঘোড়া আরেকটু মডিফাইড কনসেপ্ট, সেটা হলো পঙ্খিরাজ ঘোড়ার কিন্তু পাখাও আছে, ঠিক আছে। উঠতে পারে এমন কাল্পনিক ঘোড়া। পেট ঢোল করে খাওয়া, ঢোল দেখবে যে অনেক ফোলা থাকে বাদ্যযন্ত্রটা, পেট ঢোল করে খাওয়া বলতে বোঝানো হয়েছে অতিরিক্ত খেয়ে পেট ফোলানো। পেট্রা, পেট্রা শব্দটার অর্থ কি? ছোট বাক্স, মনে রাখতে হবে কিন্তু, পেট্রা ছোট বাক্স। মলাম, ঠিক আছে, মলাম, এখানে মলাম শব্দটা দিয়ে বোঝাচ্ছে মরলাম বা মরে গেলাম। ল্যাংচাতে, ল্যাংচাতে, ঠিক আছে, গল্পের মধ্যে আমরা এই ওয়ার্ডগুলো পাবো, সমস্যা নেই। খোরাতে, খোরাতে, ঠিক আছে, আমরা খোরা পায়ে ব্যথা পেলে খোরাতে খোরাতে হাঁটি যেরকম, এরকম ল্যাংচাতে, ল্যাংচাতে শব্দটা ইউজ করা হয়েছে। এবার আমরা চলে যাই, চলো আমাদের গল্পে। খুব সহজে আমরা গল্পটা পড়ে ফেলবো। তোমার মনে হবে যে এত দ্রুত এত সহজে কিভাবে পড়লাম, কারণ যদি পড়ানোটা খুব গুছিয়ে পড়ানো যায়, খুব কম টাইম লাগে পড়াগুলো অ্যাডাপ্ট করতে বা পড়াগুলো বুঝে নিতে। এভাবেই কিন্তু আমাদের ব্যাচের ক্লাসগুলো আমরা জুন মাসের একদম প্রথম সপ্তাহ থেকে নিব। প্রাথমিক বৃত্তি প্রস্তুতির সকল কিছু, প্রতিটা সাবজেক্ট কভার করে দিব, আমি থাকবো সাথে, এবং তোমাদের আরও কিন্তু অনেক এক্সিলেন্ট টিচাররা থাকবেন। চলো দেখে নিই। এক ছিল তাঁতি, তাঁতি কি করে? তাঁতি কাপড় তৈরি করে, তাই না, সুতা বুনে কাপড় তৈরি করে। এখন দেখো, এক ছিল তাঁতি, তার দুই মেয়ে, দুই সন্তান ছিল, তারা মেয়ে। বড় মেয়ের নাম সুখ আর ছোট মেয়ের নাম দুঃখ। তো দুই মেয়ের একজনের নাম সুখ, একজনের নাম দুঃখ। বড় মেয়ে যে, তার নাম হলো সুখ, ছোট মেয়ের নাম দুঃখ, ঠিক আছে। বড় মেয়ে ঘরের কোনো কাজ করে না, শুধু বসে বসে খায়। আচ্ছা, কিভাবে মনে রাখবা বড় মেয়ের নাম কি ছিল? এই যে কাজ করে না, বসে বসে খায়, সে সুখী বেশি, এই জন্য সুখ, ঠিক আছে। আর দুঃখ ঘরের সব কাজ করে, এই জন্য সে দুঃখ পায়, ঠিক আছে, কষ্টে থাকে, এভাবে মনে রাখবে। সময় পেলে বাবার জন্য সুতা কেটে দেয়, বাবা যেহেতু তাঁতি তার জন্য সুতা কেটে দেয়, ঠিক আছে। একদিন দুঃখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে, দুঃখু কিন্তু যে কাজ করে সেই। সো তুলা রোদে দিয়ে বসেছিল, এমন সময় দমকা বাতাস এসে দুঃখুর তুলা উড়িয়ে নিয়ে গেল। দুঃখু মনের দুঃখে কাঁদতে লাগলো, ঠিক আছে, দুঃখু কি তুলার জন্য কাঁদতে লাগলো। তখন বাতাস বলল, দুঃখু কেঁদো না, আমার সাথে এসো, তোমাকে তুলা দেব। বাতাস বলছে, বাতাস কথা বলছে, এটা কিন্তু একটা মিটাফোর বা এটা রূপক অর্থে বলা হয়েছে। আমরা জানি বাতাস কথা বলতে পারে না, কিন্তু রূপকথার গল্প বা কাল্পনিক গল্পের ক্ষেত্রে এটা আমরা ধরে নিতে পারি। তারপরে দেখেন, দুঃখু কাঁদতে কাঁদতে বাতাসের পিছু পিছু গেল।
যেতে যেতে একটা কলা গাছের সাথে দেখা হলো। কলা গাছ বলল, দুঃখু কোথায় যাচ্ছ? আমাকে অনেক লতা পাতা ঘিরে রেখেছে। কলা গাছটা কথা বলছে, ঠিক আছে? তাকে অনেক লতা পাতা ঘিরে রেখেছে, এগুলোকে একটু সরিয়ে দিয়ে যাবে? কলা গাছের কথা শুনে দুঃখু থামলো, তারপর কলা গাছের গায়ে থাকা লতা পাতা সরিয়ে দিল। দুঃখু কিন্তু অনেক পরোপকারী মনোভাবের, বা অন্যের উপকার করতে ভালোবাসে, বা অনেক কাইন্ড স্বভাবের, বা অনেক দয়ালু স্বভাবের, আমরা বুঝতে পারছি। খানিক দূর যেতেই এক ঘোড়া দুঃখুকে ডাকলো, বলল, দুঃখু কোথায় যাচ্ছ? আমাকে কিছু কচি ঘাস দিয়ে যাবে? সে ক্ষুধার্ত ছিল এবং সে দুঃখুর কাছে কচি ঘাস চাইলো। ঘোড়ার কথা শুনে দুঃখু দাঁড়ালো, কচি ঘাস কেটে ঘোড়াকে খেতে দিল। তারপর বাতাসের সাথে চলতে থাকলো। বাতাস কিন্তু এখনো তাকে লিড করছে বা নিয়ে যাচ্ছে। চলতে চলতে দুঃখু ধবধবে সাদা একটা বাড়িতে গিয়ে হাজির হলো। সেই বাড়ির দাওয়ায় বসে, দাওয়ায় বলতে একদম উঠানের ওপরে, ঠিক আছে, বসে এক বুড়ি চরকা কাটছে। ঠিক আছে, এক বুড়ি চরকা কাটছিল। গায়ে সাদা শাড়ি, চুলগুলোও দুধের মতো সাদা, ঠিক আছে। তার পরনের পোশাকটা ছিল বা শাড়িটা ছিল সাদা, তার চুলগুলো পেকে সাদা হয়ে গিয়েছে। বাতাস বলল, দুঃখু তুমি বুড়ির কাছে যাও, তার কাছে তুলা চাও, পাবে। দুঃখু তখন বুড়ির কাছে গেল, নরম গলায় বলল, বুড়িমা তুমি কেমন আছো? সেই বুড়ির সাথে দুঃখুর কথোপকথনটা দেখানো হয়েছে। বুড়ি তাকিয়ে দেখে ছোট্ট একটা মেয়ে, কি মিষ্টি তার কথা। বুড়ি বলল, ভালো আছি বাছা, ডাকছো কেন? সে জানতে চাইলেন যে কি প্রয়োজনে দুঃখু তার কাছে গিয়েছে। দুঃখু বলল, আমার সব তুলা বাতাস উড়িয়ে নিয়ে তোমার কাছে এনেছে। বুড়ি বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে, ওইগুলো নিয়ে ওই পুকুরে ডুব দিয়ে এসো, তারপর এই ঘরে খাবার আছে, খাও, এরপর তুলা নিও। ঠিক আছে, বুড়ি কিন্তু তাকে অফার দিল যে গামছা কাপড় নিয়ে পুকুরে ডুব দিয়ে আসতে, তারপর এই ঘরে খাবার আছে, খাও, এরপর তুলা নিও। ঘরে গিয়ে দুঃখু দেখে কত দামি দামি গামছা কাপড়, কিন্তু সে লোভ করলো না। সাধারণ একটা গামছা আর একটা কাপড় নিল, তারপর পুকুরে ডুব দিতে গেল। কিন্তু কি অদ্ভুত, একটা ডুব দিতেই দুঃখুর গা সোনার গয়নায় ভরে গেল। খুবই ইন্টারেস্টিং, কিন্তু সোনার গয়নায় ভরে গেল। পুকুর থেকে উঠে খাবার ঘরে গেল দুঃখু। এত মজার মজার খাবার সেখানে। দুঃখু লোভ করলো না, শুধু একটু পান্তা ভাত খেলো। তারপর বুড়ির কাছে এলো। বুড়ি বলল, এখন তুমি ওই ঘরে যাও, যত তুলা লাগে নিয়ে যাও। তুলার ঘরে গিয়ে দুঃখ অবাক হয়ে গেল, কিন্তু সব তুলো সে নিল না। যতটুকু তুলা বাতাস উড়িয়ে নিয়ে এসেছিল, ততটুকু তুলা সে প্যাট্রায় ভরে নিল। প্যাট্রা শব্দটার অর্থ কি? ছোট বাক্স। তারপর সে বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিল। একটা খুবই ইন্টারেস্টিং বিষয় বাবু, যেটা মনে রাখতে হবে, দুঃখু মেয়ে হিসেবে কিন্তু অনেক ভালো ছিল, বাবার কাজকর্ম করে দিত, হেল্প করত, এবং সে কিন্তু লোভ করতো না বা লোভী প্রকৃতির ছিল না। ফেরার পথে ঘোড়ার সাথে দেখা হলো। ঘোড়া বলল, দুঃখু এসো এসো, তোমাকে আমি আর কি দেব, এই নাও। এই বলে সে একটা পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা দিল। ঠিক আছে, পঙ্খিরাজ ঘোড়া, উঠতে পারে এমন কাল্পনিক ঘোড়া, যেটা আমরা বলেছিলাম ওই রকম। একটু পরে কলা গাছের সাথে দেখা হলো। কলা গাছ বললো, দুঃখু এসো এসো, তোমাকে আর কি দেব, এই নাও। এই বলে কলা গাছ মস্ত এক ছড়া সোনার কলা দিল। সোনার কলা, অনেক দামি, ঠিক আছে। দুঃখু তুলার প্যাট্রা, ঘোড়ার বাচ্চা আর কলার ছড়া নিয়ে বাড়ি ফিরল। এত কিছু দেখে সবাই অবাক, তার উপর দুঃখুর গা ভর্তি গয়না। ঠিক আছে, সব শুনে সুখুর লোভ হলো। তার বড় বোন সুখু ছিল লোভী প্রকৃতির। পরদিন সে উঠানে বসে চরকা কাটছিল, কিন্তু পরদিন সে উঠানে বসলো চরকা কাটতে, কিন্তু চরকা ঘোরানোর আগেই জোরে বাতাস এলো। সেই বাতাস সুখুরও সব তুলো উড়ে নিয়ে গেল। সুখু বাতাসের পিছন পিছন ছুটলো। একইভাবে কিন্তু একই ঘটনাগুলো তার বড় বোন সুখুর সাথে ঘটবে। পথের পাশের কলা গাছ সুখুকে ডাকলো, বলল, সুখু কোথায় যাচ্ছে, একটু শুনে যাও। সুখু ফিরেও তাকালো না, বলল, আমার সময় নেই, আমি যাচ্ছি বুড়ির কাছে। একটু পরে সেই ঘোড়াও সুখুকে ডাকলো। সুখু তার দিকেও ফিরে তাকালো না, শুধু কঠিন গলায় বলল, আমি যাচ্ছি বুড়ির বাড়ি, তোমার কথা শুনতে আমার বয়েই গেছে। বাতাসের সাথে সাথে সুখু গেল বুড়ির বাড়ি। গিয়েই বুড়িকে বলল, ও বুড়ি, তুই বসে বসে কি করছিস, আগে আমার জিনিস দে, তারপর সুতা কাটিস। সে কিন্তু বুড়ির সাথেও একটা মিসবিহেভ করলো বা একটু অপব্যবহার করলো। সুখুর কথা শুনে বুড়ি মনে কষ্ট পেল, তবু বলল, ঘরে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে পুকুরে ডুব দিয়ে এসো, তারপর এই ঘরে খাবার আছে, খাও, এরপর দেব। সুখু তাড়াতাড়ি ঘরে ঢুকলো, সবচেয়ে দামি গামছা আর দামি কাপড় নিল, তারপর পুকুরে গেল ডুব দিতে। সে ভাবলো বেশি বেশি ডুব দিলে বেশি বেশি গয়না পাবে, তাই ইচ্ছা মতো ডুব দিতে লাগলো। একটু পরে সে বুঝতে পারলো
তার সারা শরীর চুলকাচ্ছে, কথা বলতে গিয়ে দেখলে এমন শোনাচ্ছে, আমার সারা শরীর চুলকাচ্ছে কেন, ঠিক আছে, মানে তার ভয়েসটা বা কণ্ঠটাও বিকৃত হয়ে গিয়েছে। বুড়ির নামে খারাপ কথা বলে সুখু খাওয়ার ঘরে গেল। সেখানে পায়েস, পিঠা আর ভালো ভালো খাবার ছিল। সুখু সেগুলো গপ গপ করে খেতে লাগলো। পেট ঢোল করে খেয়ে এলো বুড়ির কাছে, একদম উদর পূর্তি করে সে বুড়ির কাছে খেতে মানে কথা বলতে আসলো। কঠিন গলায় সুখু বলল, আর দেরি করতে পারবো না, ঠিক আছে। এই চন্দ্রবিন্দুগুলো কিন্তু সে উচ্চারণ করতে গেলে খুব ফানি মনে হবে, যে আমার তুলা তাড়াতাড়ি দে, মানে ওর ভয়েসটা বা কণ্ঠ বিকৃত হয়ে গিয়েছে। বুড়ি বলল, এই ঘরে যাও, তোমার তুলো তুমি নিয়ে যাও। সুখু তুলার ঘরে গেল, বিশাল এক প্যাটরা ভরে ইচ্ছা মতো তুলা নিল। আসলে তার যতটুকু রেগিয়েছিল তার চেয়েও বেশি নিল। তারপর সেটা কাঁধে নিতে কুঁজো হয়ে গেল। তারপর গা চুলকাতে চুলকাতে বাড়ির পথ ধরলো। খানিক পরে পথে ঘোড়ার সাথে দেখা হলো। সুখুকে দেখে ঘোড়া দিল একটা লাথি। লাথিকে সুখু ল্যাংচাতে ল্যাংচাতে হাঁটতে লাগলো। এরপর দেখা হলো কলা গাছের সাথে। কলা গাছও তো কলা গাছকেও কিন্তু সে কিন্তু হেল্প করে নাই। কলা গাছের একটা বড় পাতা ভেঙে পড়লো সুখুর মাথায়। সুখু মোলাম মোলাম, এখানে মোলাম মোলাম বলতে মোরলাম মোরলাম বলে সেখান থেকে পালালো। বাড়িতে ফিরে সুখু দেখো ভারী প্যাটটা নিচে রাখলো, তারপর ইচ্ছা মতো গা চুলকে নিল। এরপর সবাইকে ডেকে বললো, আমি চলে এসেছি, ঠিক আছে, এই যে চন্দ্রবিন্দু আমি। সুখুর অবস্থা দেখে আর কথা শুনে সবাই থ হয়ে গেল, অবাক হয়ে নির্বাক হয়ে গেল। প্যাটরা খুলে সুখু কোনো তুলাও পেল না। সে যে তুলা ভর্তি করে এনেছিল, ছোট বাক্স খুলে দেখলো সেখানে কিছুই নেই, সবকিছু শূন্য। এই গল্পের মর্মার্থ বা মেসেজটা তোমাদের যেটা দেওয়ার, সেটা হলো লোভ করলে আলটিমেটলি সব কিছুই জিরোতে গিয়ে ঠেকে। দেখো দুখুর লাইফটা যেমন ছিল, দুখু লোভ করে নাই, তার দায়িত্বটা পালন করেছে সে, উপকার করার জায়গায় সে উপকার করেছে, ফলে রেজাল্ট যেটা, তার জীবনের পরিণতিটাও কিন্তু অনেক ভালো। সুখু ঠিক উল্টোটা ছিল, সে কারো উপকার করতো না, সে লোভী প্রকৃতির ছিল, এবং সব কিছুতেই কিন্তু সে একটা ব্যাকল্যাশ বা একটা পিছিয়ে গেল। বা দুঃখুর তুলনায় দেখা যাচ্ছে যে সুখু সব দিকেই হেরে গেল। তাছাড়া তার কণ্ঠ বিকৃত হয়ে গেল, সে কুজো হয়ে গেল, সব দিক থেকে কিন্তু সে ক্ষতি সাধন ঘটলো তার। এই ব্যাপারটা, এই পুরা যে আমরা গল্পটা পড়লাম, এই গল্পটার মর্মার্থ বা মোরাল অফ দ্য স্টোরি এটা যে অতি লোভে কিন্তু তাতেই নষ্ট, ঠিক আছে। এই যে এই আমাদের এক্সারসাইজগুলো আছে, এগুলো আমরা একটু দেখি। কাটা শব্দের বিভিন্ন অর্থ আছে, ঠিক আছে, এগুলো আমরা দেখি। এই জিনিসগুলো কিন্তু বৃত্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যে নিচের কোন বাক্যে কাটা শব্দটা কোন অর্থে ইউজ হয়েছে, এরকম কিন্তু বুদ্ধিভিত্তিক প্রশ্ন দিতে পারে। এই গাছটা কেটো না, এটা হলো লিটারালি কাটা অর্থে ইউজ হয়েছে, তাই না, যে কর্তন করা অর্থে। শ্রমিকেরা পুকুর কাটছে, পুকুর কাটা বলতে পুকুর খনন করছে, বা যে আমরা পুকুর কাটা বলতে কি বোঝাই, খনন করা বোঝাই। ভালোই তো সময় কাটছে, এখানে সময় অতিবাহিত হওয়া বোঝাচ্ছে। অতিবাহিত হওয়া মানে টাইম পাস হওয়া। বিপদ কেটে গেল, কেটে গেল মানে কি, বিপদ দূর হলো বা দূরীভূত হওয়াকে আমরা বোঝাচ্ছি। দুঃখ চরকায় সুতা কাটছে, এখানে সুতা কাটছে বলতে সুতা তৈরি করছে। তিনি পুকুরে সাঁতার কাটছেন, ঠিক আছে, সাঁতার কাটা, এখানেও কাটা আমরা ইউজ করি। সাঁতার কাটা বলতে ভেসে এগিয়ে যাওয়া, বা সাঁতার কাটা যে সুইমিং আর কি মিন করেছে। মা সিলেট যাওয়ার টিকিট কেটেছেন, এখানে টিকিট কাটা বলতে কিন্তু টিকিট ক্রয় করা বা টিকিট কেনাকে বোঝায়। তো একই ওয়ার্ড কাটা, কিন্তু এর কতগুলো অর্থ দেখেছো, খুব ইন্টারেস্টিং একটা বিষয় এই জিনিসটা দেখো। তবে কাটা শব্দের একটা কিন্তু নির্দিষ্ট ওয়ার্ড আছে, নির্দিষ্ট অর্থ আছে, সেটাকে বলে কর্তন করা, ঠিক আছে। এই কর্তন করা হলো কাটার মুখ্য অর্থ, ঠিক আছে। বাকি এই যে অন্যান্য যে অর্থগুলো ইউজ হয়েছে, আমরা যে বাগার্থ হিসেবে ইউজ হয়েছে, এগুলো হলো কিন্তু গৌণ অর্থ। ওকে, মোটামুটি আমরা এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের কাছে দেখতে চাই ইনশাল্লাহ। আমরা যখন ব্যাচে ক্লাস নিব, আমাদের প্রতিটা টপিক কিন্তু এভাবে লাইন টু লাইন আমার মতো টিচার এবং আমিই পড়াবো। সো কোনো টপিকে ঝামেলা থাকবে না। বছর শেষে বৃত্তি পরীক্ষায় যেন তোমাদের রেজাল্ট সর্বোচ্চ ভালো হয়, এবং এই বৃত্তি পরীক্ষার কারণে তুমি যদি বৃত্তি পাও, তোমার কিন্তু কনফিডেন্স আপলিফটেড হবে, কনফিডেন্স বুস্ট হবে। পরবর্তীতে ক্লাস 6-এ যখন ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি নেবে, তখন শুরু থেকেই একটা কিন্তু জিল পাবে, যে কারণে তোমার পড়াটা বছরের শুরু থেকে অনেক ভালো হতে পারে। সো আমাদের ব্যাচ সম্পর্কে জানতে চাইলে মাত্র 200 জন পড়তে পারবে আমাদের ব্যাচে, এবং অনেকে কিন্তু ভর্তি হয়ে গিয়েছে অলরেডি। সো দেরি না করে আমাদের পেজে মেসেজ দাও, অথবা
আমাদের সাথে যোগাযোগ করো, আমার সাথেও যোগাযোগ করতে পারো, বিস্তারিত সব জানিয়ে দেওয়া হবে। সপ্তাহে 4 দিন ক্লাস হবে, সন্ধ্যায় 2টি করে ক্লাস হবে এবং প্রতি সপ্তাহে কিন্তু পরীক্ষাও থাকবে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।